বিয়ের কনের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের ভরা আসরে কনের রুহানিকা আফনান রুহির পাশে বসে আছে শান্তিনীর বাড়ির অশান্ত বড় ছেলে রিহান আদনান রাফ। গমগমে পরিবেশ এখন শান্ত। উপস্থিত সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে স্টেজের দিকে। বউ সাজে সজ্জিত রুহি থরথর করে কাঁপছে। রাফের বাবা আব্দুল রহমান ছেলের দিকে তাকিয়ে বলেন, রাফ, ভণ্ডামি বাদ দিয়ে রুহিকে ছেড়ে নিচে নেমে আসো। রাফ ব্যঙ্গ করে বলে, সিরিয়াসলি মিস্টার রহমান, আমি ভণ্ডামি করছি নাকি আপনারা সবাই ভণ্ডামি করছেন আমার সাথে? আমার অগোচর আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি। ছোটবেলা থেকে আপনি আমার সাথে বেইনসাফি করেছেন, এখনো সেটাই করছিলেন। আমি রুহিকে ভালোবাসি, আর রুহির বিয়ে আমার সাথেই হবে। আর না হলে রুহি সোজা উপরে যাবে, আমার না হলে রুহি কারোর হবে না। ছেলের দিকে তেড়ে যান আব্দুল রহমান। রাফ বাবাকে সাবধান করে বলে, ভুলেও এই কাজ করার দুঃসাহস দেখাবেন না। দেখালে আপনার বাপের এই শান্তি নীরের বড় সন্তান আর ছোট সন্তান সোজা উপরে। তারপর বীর আনন্দ বাদ দিয়ে বাদ ফজর ছেলেমেয়ের জানাজা পড়বেন। রাফ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রুহিকে ছেড়ে বেরিয়ে যাও এই বাড়ি থেকে। জীবনে আর দ্বিতীয়বার এ বাড়িতে আঙিনায় আসবে না। আপনি কথা বলার কে? এবারে আপনার, যেদিন আপনার বাড়িতে পা রাখবো সেদিন এটা আলো দিতে আসবেন। বন্দুকের নলের মুখে বসে থরথর করে কাঁপছে রুহি। অফ হোয়াইট লেহেঙ্গা পরনে, সাথে ব্রাইডাল মেকআপ। অষ্টাদশী পার করা মেয়েটাকে বিয়ে সাজে আসমান থেকে নেমে আসা হুড়পড়ির মতো লাগছে। এখন ভয়ে আতঙ্কে কুঁকড়ে জড়সড় হয়ে বসে আছে স্টেজের উপর। রাফ এক হাতে রুহিকে জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে বন্দুকের নল ঠেকিয়ে রেখেছে রুহির মাথায়। যার সাথে রুহির বিয়ে হচ্ছিল সেই ছেলে ইরফাত এখন রাফের লোকের হাতে বন্দি হয়ে বসে রয়েছে মাটিতে। তার মাথায়ও বন্দুকের নল ঠেকিয়ে রাখা। কেউ কারোর দিকে আগানোর সাহস পাচ্ছে না। কে জানে, আগালে হয়তো বন্দুকের আরেকটা বুলেট খরচ হয়ে যাবে। ইরফাদের বাবা আর বরযাত্রী কোনো উপায় না পেয়ে চুপচাপ দেখে চলেছেন ঘটনা। কিছুক্ষণ আগের ঘটনা। কনে আর বর পাশাপাশি বসে আছে স্টেজে। কাজী সাহেব সকল পেপারস আগেই রেডি করে রেখেছিলেন। যখনই রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলা হয় রুহিকে, তখনই পরপর কয়েকজন যুবক স্টেজের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে থেকেই একজন গমগমে গলায় বলে, ওয়েট কাজী সাহেব। কথা বলা ছেলেটার দিকে নজর আটকায় শান্তিনীরের সকলের। শান্তিনীরের বড় সন্তান রিহান আদনান রাফ। রাফকে দেখে কয়েকজনের চোখে মুখে চিন্তার ছাপ পড়ে, আর বেশ অবাকও হয়। এই ছেলে এখানে এলো কিভাবে, আর আজকেই কেন এলো? এখন কি হবে? অনেক মেয়েই হাঁ করে তাকিয়ে আছে রাফের দিকে। এমন সুদর্শন পুরুষ তারা কমই দেখেছে। লম্বায় 6 ফুট, উজ্জ্বল ফর্সা গায়ের রং, মাথা ভর্তি সিল্কি চুলগুলো কিঞ্চিত লম্বা, ঘাড় ছুঁয়েছে পিছনে, এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। ঘন কালো চাপদাড়িও একটু বড়, জিম করা পেটানো দেহ, মাসেলগুলো ফুলে ফেপে আছে। গায়ে ধূসর রঙের শার্ট, ব্ল্যাক প্যান্ট। রাফের দিকে থেকে চোখ ফেরানো দায়। রাফ স্টেজের উপরে উঠে আসে বড় বড় কদমে। এসেই রুহির পাশে বসে থাকা ইরফাতকে ঘাড় ধরে স্টেজের উপর থেকে নিচে ফেলে দেয়। স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আর নিচে দাঁড়িয়ে থাকা সকলেই শকড রাফের এমন কাজে। হতভম্ব হয়ে গেছে উপস্থিত সবাই। ছেলেকে ঘাড় ধরে নিচে ফেলে দিতে দেখে ইরফাদের বাবা ইমতিয়াজ মাহমুদ রেগে রাফকে কিছু বলতেই উদ্যত হতেই রাফের ডান হাত উঁচু করে তাকে থামিয়ে দেয়। নিচে পড়ে থাকা ইরফাত সোজা হয়ে উঠে গালিগালাজ শুরু করে রাফকে। ইরফাত তো চেনে না রাফকে, বা এই বাড়ির সাথে ওর কী সম্পর্ক। তেরে রাফের দিকে এগিয়ে যেতে নিলেই রাফ প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে ইরফাদের পা বরাবর শ্যুট করে দেয়। ভয়ে চিৎকার করে আবারও নিচে পড়ে যায় ইরফাত। উপস্থিত সকলেও চিৎকার চেঁচামেচি করে দৌড়ে সরে যায় ভয়ে। স্টেজের উপর দাঁড়িয়ে থাকা সকলেই ভয়ে দেয় দৌড়। রুহিও দৌড় দিতে নিতেই ওর হাত চেপে ধরে বসে পড়ে রাফ। এক হাতে জড়িয়ে ধরে, অন্য হাতে বন্দুকের নল ঠেকায় রুহির মাথায়। দাঁতের দাঁত চেপে বলে, এখান থেকে একটু নড়বি তো গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব।
ইরফাত দেখে গুলিটা ওর পায়ে লাগেনি, মাটিতে গেঁথে আছে। জানে পানি ফিরে আসে ওর। ভেবেছিল তো মরেই গেছে। ওর দিকে তাকিয়ে রাফ রাগী তেজি গলায় বলে, আর একবার টু শব্দ করবি তো মাটিতে না, তোর খিলের মধ্যেই কেটে দেবো বুলেট। তোর কত বড় কলিজা, তুই আমার ভালোবাসাকে বিয়ে করতে এসছিস? প্রথমবার মিস দিলেও দ্বিতীয়বার আর মিস দেব না। চোখ বন্ধ থাকলেও আমার নিশানার সঠিক জায়গা আঘাত হানে। রিঙ্কু, এ রাম ছাগলকে ধরে রাখ। রিঙ্কু নামে ছেলেটা ইরফাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ভয়ে আতঙ্কে চুপচাপ রইল ইরফাদ। কথা বলে নিজের প্রাণ হারাতে চায় না। বেঁচে থাকলে বিয়ে আরও 10টা করা যাবে। রাফের বাবা আব্দুল রহমান রেগে বলেন, সার্কাস হচ্ছে এখানে? মজা করতে এসেছো? বের হও এখান থেকে। আপনারা তো মির্জাফরের থেকেও বড় বিশ্বাসঘাতক মিস্টার আব্দুর রহমান। কথা দিয়ে কথার খেলাপ করছেন আপনারা। বিশ্বাসঘাতকতা করেছেন আমার সাথে। গত বছর যখন আমি রুহিকে বিয়ে করতে চাইলাম, তখন আপনারা কি বলেছিলেন? রুহি এখন অনেক ছোট, বাচ্চা একটা মেয়ে। আরও কয়েক বছর যাক, এখন বিয়ে হলে পড়াশোনা মনোযোগ দিতে পারবে না, হ্যান ত্যান আরও কত কিছু বলেছিলেন। এখন 1 বছরে বুইরা দামড়ি হয়ে গেছে। আপনারা কথা দিয়েছিলেন রুহিকে আমার সাথে বিয়ে দেবেন, অথচ এখন আমাকে না জানিয়ে আমার কাছ থেকে সব গোপন করে ওকে বিয়ে দিয়ে দিচ্ছেন। তোমার আর ওর বয়স দেখেছো? কত ফারাক দুজনের বয়সের। 13 বছরের বড় তুমি রুহির থেকে, ভুলে গেছো? একদম না। 13 বছরের বড় তো কি হয়েছে? তুমি বুড়ো হয়ে যাবে, তখন রুহি ইয়াং থাকবে। আমি বুড়ো হয়ে মরে যাওয়ার পর রুহিকে আবার এনে বিয়ে দিয়ে দিবেন, কাহিনী খতম। রুহিকে ছেড়ে চলে যাও। তোমার সাথে রুহির কোনো দিন বিয়ে হবে না, আমি হতে দেব না। আপনি হতে দেওয়ার কে আর না দেওয়ার কে? রুহি আপনার মেয়ে, আর আপনার মেয়ে হলে থোড়াই শুনতাম আপনার কথা। আপনি আর আপনারা আমার কাছ থেকে আমার শৈশব কেড়ে নিয়েছেন, কৈশোর কেড়ে নিয়েছেন, আমার ফ্যামিলিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। সব থেকে সত্যিও আমাকে একা থাকতে হয়েছে, একা কাটাতে হয়েছে। সব থেকে আমি কিছুই পাইনি, অথচ রাজ সব পেয়েছে জন্মের পর থেকে। দুজনই তো এবারই সন্তান, দুজনের দেহেই একই রক্ত। তাহলে বৈষম্য তো কেন? একই বাড়ির সন্তান হয়ে রাজ সব পেয়েছে, আমি কিছুই পাইনি। জন্ম দিয়ে যখন ঠিকভাবে বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারবেন না, তখন জন্ম দিয়েছিলেন কেন? জন্মের পর কেন অনাথ আশ্রমে রেখে আসেননি? অনাথ আশ্রমে রেখে আসতে না পারলেও গলা চেপে মেরে ফেলতে পারতেন, মারেননি কেন? আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েও শান্তি হয়নি। এখন আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। রুহি আমার না হলে কারো হবে না। আর আপনারা উল্টো পাল্টা কিছু করলে রুহি সোজো উপরে। ভাইয়া, আমার বোনকে ছাড়ো। ছাড়বো না। তোর বোনকে বিয়ে করবো আমি, ভালোবাসবো আমি, আর বিয়ে করবো অন্য কেউ? নো, নেভার। ছাড়ো বলছি। পিঙ্কু, ধর ওকে, ধরে হাত পা বেঁধে রাখ, যেন চিংড়ি মাছের মতো লাফালাফি করতে না পারে। সবগুলোর তেজ আজকে ঠান্ডা করে দিয়ে তবে যাব। দুজন রাজকে চেপে ধরে হাত পা বেঁধে ফেলে। রাজ ছোটাছুটি করেও ছুটতে পারে না। বন্দুকের নলের মুখে কেউ আগানোর সাহসও করছে না। তারপর আরও অনেক কাহিনী, আর বাড়ির সকলের সাথেই মুখে মুখে এক দফা যুদ্ধ হয়ে যায়। মুখে মুখে বললেও হাত দিয়ে কিছু করা বা এগিয়ে যাওয়ার সাহস কেউ পায় না, কারণ রাফ বন্দুকের নল রুহির মাথায় ঠেকিয়ে বসে রয়েছে। এসে একবার শ্যুট করে দিয়েছে, এখন ভুল কিছু করলে না আবার সত্যি সত্যি রুহির মাথায় শ্যুট করে দেয়। যে পরিমাণ রেগে আছে বিশ্বাস নেই এই ছেলেকে। রাফ কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে, কাজী সাহেব, আপনি ওখানে গিয়ে লুকিয়ে আছেন কেন? আপনি লুকিয়ে থাকলে বিয়ে কে পড়াবে? তাড়াতাড়ি স্টেজে আসুন আর বিয়ে পড়ান। আসছেন না কেন এখনো? অকালেই উপরে যেতে ইচ্ছা করছে নাকি? 30 সেকেন্ডের মধ্যে এখানে না আসলে আপনার উপরের ভিসা কনফার্ম। কাজী সাহেব ভয়ে দ্রুত স্টেজের উপর উঠে আসেন। বিয়ে পড়ানো শুরু করুন। বর্তমান রাফ কাজী সাহেবকে পুনরায় তাড়া দিয়ে বলে, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কতক্ষণ বসে থাকবো আর? এমন পরিস্থিতিতে পড়ে কাজী সাহেব নিজেও ভয়ে কুঁকড়ে আছেন। রিহান আদনান রাফ এ বাড়ির বড় ছেলে, বয়স 32। ওর বাবা আব্দুর রহমান, মা মল্লিকা মলি, ছোট বোন রুমাইসা আফনান রাফা, রুহাইনিয়া আফরান রুহি এ বাড়ির ছোট ছেলে ছোট মেয়ে, বয়স 19। বাবা আবদুল্লাহ আল রিফাত, মা নয়নতারা।
রুহির বড় ভাই রিজভী আদনিন রাজ। রাজ রাফের 7 বছরের ছোট। বাড়ির সকল সদস্যদের সঙ্গে সবার সম্পর্ক ঠিক থাকলেও কিছু কারণে ঠিক নেই রাফের সাথে। এসএসসি পরীক্ষার পর থেকেই রাফ পরিবারের থেকে আলাদা থাকে। রাফের মা মল্লিকা মলি বলেন, রাফ, তুমি যা করেছো তা কিন্তু একদম ঠিক নয়। রুহির বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়ে গেছে আগেই। ওদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। পাগলামি বন্ধ করো আর সবকিছু বোঝার চেষ্টা করো। মায়ের কথায় কান দেয় না রাফ। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকা রুহির মুখের দিকে তাকায়। কাঁদছিস কেন? আম্মুর কাছে যাব। ফোপাতে ফোপাতে বলে রুহি। তুই কি ছোট বাচ্চা যে আম্মুর কাছে যেতে হবে? বড় হয়েছিস, বিয়ে করে হাজব্যান্ডের কাছে যাবি। রুহির বড় ভাই রাজ রাগে ক্ষোভে চিৎকার করে বলে, আমার বোনকে ছাড়ো ভাইয়া, ওর সাথে কিছুতেই তোমার বিয়ে হবে না। ছোটবেলা থেকেই তো সব কিছু পেয়েছিস, হারানোর যন্ত্রণা বুঝবে কিভাবে? সব হারিয়েছে, কিন্তু ওকে কিছুতেই হারাবো না আমি। আমার বোনকে ছাড়ো বলছি। হাত পা বাঁধা রয়েছে, তাও তেজ কমছে না। চুপচাপ থাক, নয়তো মুখে স্কচ টেপ লাগিয়ে দেবো। আই পিঙ্কু, ওর মুখে স্কচ টেপ লাগা। সত্যি সত্যি রাজের মুখে কষ্টেপ লাগিয়ে দেয় রিঙ্কু নামে ছেলেটা। হাজার চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারে না রাজ। আব্দুল রৌফ চুপচাপ বসে বসে দেখছেন সব কিছু। তিনি আগেই এমন কিছু আন্দাজ করেছিলেন। বড় ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে শোনেনি তার কথা। আব্দুল রৌফ জানেন রাফের মেজাজ আর জেদ সম্পর্কে। একবার যা বলে তাই করে, বাপের চেয়েও 1000 গুণ বেশি জেদি। নয়নতারা বসে বসে কাঁদছেন আর হা হুতাশ করছেন। তার মেয়েটার কি হবে এখন? রাফের সাথে বিয়ে হলে তার মেয়ে ভালো থাকবে। রাফ যা শুরু করেছে, বিয়ে হবেই ওর সাথে। আব্দুল্লাহ আল রিফাত অল্প কিছু কথা বলে, আর কিছু বলছেন না। বলেও এখন লাভ নেই, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। রাফের মেজাজ গরম হয়ে আরও বেশি। কাজের দিকে তাকিয়ে গর্জন দিয়ে বলে, কাজের বাচ্চা কাজে বিয়ে পড়াতে বলছে না? জানের মায় নেই নাকি? আমার আব্বা কাজী ছিলেন না, আমার আব্বা তো মসজিদের। আপনার আব্বার হিস্টোরি আমি শুনতে চাইনি। নাম কি আপনার? পুরো নাম বলতে হবে? জি। বাপ মা নাম রাখছিল একটা, বলতে 10 মিনিট পেরিয়ে যায়। রিহান আদান রাফ। বাবা মায়ের নাম? বাবা মায়ের নামও বলতে হয়? জি। আব্দুর রহমান আর মল্লিকা মলি। বোন রুমাইশা আফনান রাহা। বোনের নাম লাগে না? সবগুলো নাম বলে দিয়েছে। যা করার এখন তাড়াতাড়ি করুন। দেনমোহর কত ধার্য করব? 1 টাকা। কাজী সাহেব চোখ দুটো বড় বড় করে যায়। এই যুগে কেউ 1 টাকা দেনমোহর রাখে? ওভাবে দেখাচ্ছেন কেন? যা দিতে ইচ্ছে করে আপনার মন মতো দিয়ে দিন। কাজী সকলের দিকে একবার নজর বোলায়। কি করবেন বুঝতে পারছেন না। রাফের দাদা আব্দুল রৌফ কাজীকে উদ্দেশ্য করে বলেন, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। বাবা, কি বলছেন আপনি এসব? তুমি চুপ থাকো, যত নষ্টর মূল সব তুমি। সকলের অমত থাকার সত্ত্বেও বিয়েটা হয়ে যায় ধর্মীয় আর আইনিভাবে। ভয়ে এখন কাঁদতেও ভুলে গেছে রুহি। রাফ রুহির হাত ধরে উঠে দাঁড়ায়। হাত ধরে টেনে নামাতে গেলে নামে না রুহি। রাফ বলে না কিছু। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে রুহির নাকে চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যেই রাফের গায়ের উপর ঢলে পড়ে রুহি। রুহিকে বাচ্চাদের মতন কাঁধের উপর তুলে নেয় রাফ। বন্দুক তখনও রুহির মাথায় ঠেকানো। রাফ রুহিকে নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, ভুলেও কেউ আমাদের পিছু নিলে বা কিছু করার চেষ্টা করলে বাদ ফজর ছেলেমেয়ের জানাজা পড়ার জন্য রেডি হয়ে থাকবে। পুরো বিয়ে বাড়ির মানুষকে ঘোরের মধ্যে রেখে রাফ আর ওর সঙ্গীরা শান্তিনী ছেড়ে বেরিয়ে যায়। রুহিকে কাঁধের উপর তুলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। কারের কাছে এগিয়ে যেতেই পিঙ্কু ডোর খুলে দেয় পিছনের। রুহিকে নিয়ে ভিতরে উঠে বসে রাফ। পিঙ্কুকে ড্রাইভিং সিটে বসতে বলে। বাকি সবাই দ্বিতীয় কারে উঠে বসে। পিঙ্কু কার স্টার্ট করে ছুটে চলে গন্তব্যের দিকে। ওদের কারের পিছন পিছন আসে দ্বিতীয় কার। বলা তো যায় না, কেউ যদি পিছু নেয়। ভেতর লাইট অফ কর পিঙ্কু, আর ভুলে পেছনের দিকে তাকাবি না। তাকালে তোর চোখ উপরে নেব। কোনো দিকে তাকাবো না স্যার। দেবো পাছে 1 লাথি। কোনো দিকে না তাকালে কার ড্রাইভ করবে কিভাবে বলত? শুধু সামনের দিকে দেখবো,
ভুলেও ডানে বামে তাকাবো না। হুম, মনে থাকে যেন। রাতের যানজটহীন রাস্তায় সাই সাই করে ছুটে চলে কার। রুহিকে এক হাতে বুকে আগলে ধরে আছে রাফ। অন্ধকারে এখন আর কিছুই দেখা যাচ্ছে না। রুহির নরম গালে হাত ছোঁয়ায় আর একটু টেনে আনে বুকের মাঝে। এই মেয়ের প্রেমে এভাবে উন্মাদ হবে কোনো দিনও ভাবেনি রাফ। 13 মাস আগে বাংলাদেশে এসেছিল রাফ দাদা আর মায়ের কথায়, না হলে জীবনেও আর ফিরে আসতো না। মায়ের কান্নাকাটি আর দাদার ইমোশনাল কথা শুনে আসতে বাধ্য হয়েছিল। রাব যেদিন শান্তিনীরে পা রাখে আবার সেদিন রুহির 17তম জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে রুহি সেজেছিল অপরূপ সাজে। ধবধবে সাদা রঙের গাউন পরেছিল সেদিন, সাথে মেকআপ আর স্টাইল করে বাঁধা চুল। ধবধবে ফর্সা সিমসাম গড়নের রুহিকে দেখে প্রথমবারের মতো নজর আটকায় রাফের। হার্টবিট মিস যায়, মস্তিষ্কে কিছু একটা হয় যা আগে কখনো কোনো দিনও হয়নি। প্রথমে চিনতেই পারেনি ওটা রুহি। দেখেছিল সেই কতগুলো বছর আগে, তখন রুহি ছিল 5 বছরের। এতগুলো বছর পর দেখে না চেনাটাই স্বাভাবিক। মল্লিকা মলি যখন রুহির নাম ধরে ডাকেন তখন বুঝতে পারে ওটাই সেই ছোট্ট রুহি। রাফ এগিয়ে আসতেই একে একে সকলের নজর যায় ওর দিকে। বাড়িতে বেশি গেস্ট আসেনি, রুহির কয়েকজন ফ্রেন্ড এসেছে শুধু। কেক কাটা হয়ে গেছে বোধহয়। সকলের হাতে মুখে কম বেশি কেক লেগে আছে। রাফকে দেখে সবাই খুশি হলেও খুশি হয়নি আব্দুর রহমান। তিনি ছোট থেকেই রাফকে দু চোখেও দেখতে পারেন না। ছোট থেকে রাফও ওর বাবাকে দেখতে পারে না। দুজনের সম্পর্ক ভারত পাকিস্তানের মতো প্রায়। পারলে একজন আরেকজনকে খুন করে দেয়। মল্লিকা মলি ছেলেকে এত বছর পর চোখের সামনে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। ছেলেটা যখন বাড়ি ছেড়েছিল তখন বয়স 16 বছর, আর যখন দেশ ছাড়ে তখন 18। এখন ছেলের বয়স 29 বছর। লম্বা চওড়া পেশিবহুল দেহের অধিকারী, গায়ে অফ হোয়াইট ফর্মাল শার্ট আর ব্ল্যাক প্যান্ট। চাপ দাড়ি আর কিঞ্চিত লম্বা চুলগুলোর জন্য রাফকে দেখতে বেশি সুদর্শন লাগছে। ছেলেকে জড়িয়ে ধরে অনেকটা সময় কাঁদেন মল্লিকা মলি। রাফ কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুদ্ধি হবার পর আজ প্রথম রাফকে সামনে থেকে দেখছে রুহি। ছোটবেলায় দেখেছিল, আবছা আবছা মনে আছে। রাফ বোধহয় খুব গম্ভীর আর চুপচাপ, সেরকমই মনে হচ্ছে। রাফের বিষয়ে এ বাড়িতে কোনো কথা হতো না খুব একটা। আব্দুর রহমান পছন্দ করতেন না। রাফের কথা উঠলেই তিনি রাগারাগি চেঁচামেচি শুরু করতেন। এরকম করার কারণ আজও জানে না রুহি। বড় আব্বু কেন রাফ ভাইয়াকে এত অপছন্দ করে আজও জানা হয়নি তার। রাফের বোন রাহা বড় ভাইকে দেখেই দৌড়ে গিয়ে জাপটে ধরে। সেই 8 বছর বয়সে ভাইকে সামনে থেকে শেষ দেখেছিল। ফোনেও খুব একটা কথা বলে না রাফ। মাসে 2-1 দিন কথা বলে মা আর বোনের সাথে। মায়ের সাথেও বেশি একটা বলে না, বোনের সাথেই একটুও কথা বলে। কেমন আছো ভাইয়া? তুমি সত্যি এসেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। রাফ বলে না কিছু, শুধু বোনের মাথায় আর পিঠে হাত বুলিয়ে দেয়। এ বাড়িতে রাফের প্রিয় দুজন মানুষ হল এক ওর বোন রাহা আর দুই ওর দাদা আব্দুর রউফ। মায়ের প্রতি সেরকম গভীর টান নেই রাফের, তবে ভালোবাসে মাকেও। রাহা রাফকে ছাড়তেই রাত জড়িয়ে ধরে। কেমন আছো ভাইয়া? অবশেষে এতগুলো বছর পর ফিরলে। হুম, ভালো। ফিরলাম আবার। ভাবলাম মরার আগে শেষবার তোদের সবাইকে দেখে যায়। রাফের গুরুগম্ভীর স্বরে বলা কথা শুনে আর কিছু বলে না রাজ। দাদা আর বাকি সকলের সাথে টুকটাক কথা ছাড়া তেমন কোনো কথা বলে না রাফ। বাবার সাথে একটাও কথা বলে না, তার দিকে ফিরেও তাকায় না। সোজা নিজের রুমে চলে যায়। রুমটা এখন আর আগের মতো নেই, সব কিছু চেঞ্জ করা হয়েছে। দেখেই মনে হচ্ছে গেস্ট রুম হিসেবে ইউজ করা হয়। রাফ সুটকেসটা রেখে বেডে বসে মাথা নিচু করে কিছু সময় চুপচাপ বসে থেকে আকাশের দিকে তাকাই। তবে ইন্টেরিয়র ডিজাইনের সিলিং ছাড়া কিছুই দেখতে পারে না। মল্লিকা মলি ছেলের জন্য রান্না করতে কিচেনে প্রবেশ করেন। আজ ছেলে আসবে জানতেন না তিনি, জানলে আগেই রান্না করে রাখতেন। যদিও রুহির জন্মদিন উপলক্ষে বেশ কয়েক পদের রান্না হয়েছে। আব্দুর রউফ বড়নাতির রুমের দিকে এগিয়ে যেতে থাকেন। হাসি খুশি বাড়িটা মুহূর্তেই থমথমে রূপ ধারণ করেছে।
কারোর মুখে আর কোনো হাসি নেই, সবার মুখ চুপচাপ। রুহির ফ্রেন্ডরা রুহিকে ওর রুমে নিয়ে আসে। ফ্রেন্ডদের মধ্যে থেকে একজন বলে, দোস্ত, তোর বড় ভাইটা এত হেব্বি হ্যান্ডসাম, পুরো বলিউডের নায়কের মতন। আমি তো প্রথম দেখেই ক্রাশ খেয়ে গেছি। চুপ থাক ছেমরি, ভাইয়া তোর নানার বয়সী। তো কি হয়েছে, বাবার বয়সী তো না? সিমরিন কিন্তু ভুল কিছু বলেনি রুহি। তোর বড় ভাই যে এত হ্যান্ডসাম তা তো জানতাম না। আমার বয়স আরেকটু বেশি হলে তোর ভাইয়ের সাথে লাইন মারতাম। আমিও ক্রাশ খেয়ে গেছি তোর ভাইকে দেখে। আমার সামনে আমার ভাইয়ের উপর ক্রাশ খাস, তোদের সাহস তো কম না। বেশ কিছুদিন পেরিয়ে যায়। রাফ বাড়ির কারোর সাথেই খুব একটা কথা বলে না, একসাথে খাবারও খায় না খুব একটা, নিজের মতোই থাকে। এদিক সেদিক ঘোরাঘুরি করে, বাইরে বাইরে সময় কাটায় বোনকে নিয়ে। রাহা ভাইকে ছেড়ে কিছুই বোঝে না। এত বড় মেয়ে হয়েও বড় ভাইয়ের পিছন পিছন ঘুরে ফিরে সারাদিন। প্রায় 15 দিন পর রাফ উপলব্ধি করে রুহির প্রেমে পড়েছে। চোখ দুটো বারবার রুহিকে দেখতে চায়, হাত দুটো রুহিকে ছুঁতে চায়, হৃদয় চায় রুহিকে নিজের করে পেতে। এমন অনুভূতির সাথে সাক্ষাৎ করে রাফ নিজের উপর নিজেই চরম বিরক্ত। এর কোনো মানে হয়? রুহি ওর চাচাতো বোন, দুই ওর থেকে গুনে গুনে 13 বছরের ছোট। রাফ নিজের মনকে অন্যদিকে নিতে চাইলেও পারে না। জীবনে প্রথম কোনো মেয়ের প্রেমে পড়েছে। মেয়ে তো নয়, আকাশ থেকে নেমে আসা হুড়পড়ি অপ্সরা। সুইজারল্যান্ডে ফিরে যাওয়ার 1 সপ্তাহ আগে বেশ রাত করে নিজের রুম থেকে বেরিয়ে আসে রাফ। গায়ে ফিট হয়ে থাকা ব্ল্যাক টি শার্ট, সাথে ব্ল্যাক ট্রাউজার, লম্বা চুলগুলো গোছানো পরিপাটি। ট্রাউজারের পকেটে 2 হাত গুজে সিঁড়ি বেয়ে নামছে। রাফকে নিচে নেমে আসতে দেখেই রুহি সোফা ছেড়ে চলে যায় নিজের রুমের দিকে। রাফের পাশ দিয়ে যাওয়ার সময় রাফ ঘাড় ঘুরিয়ে দেখে রুহিকে। রুহিও ঘাড় ঘুরিয়ে ওকে দেখে একবার। রাফ সোফার সামনে এসে দাঁড়ায়, পকেটে হাত গুজে রেখেই। সোফায় আব্দুর রহমান আর আবদুল্লাহ আল রিফাত বসে আছেন। রাজ এখনও বাড়ি ফেরেনি, ফ্রেন্ডের সাথে রয়েছে হয়তো। মা চাচি নিজেদের রুমে, রাহা ঘুমিয়ে পড়েছে। রাফকে নিজেদের সামনে শটান দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হন আব্দুর রহমান। আবদুল্লাহ কিছু বলবেন, তার আগেই আব্দুর রউফ বলেন, কিছু বলবে দাদু ভাই? রাফ গম্ভীর স্বরে বলে, হ্যাঁ। বলো, কি বলবে? কোনো প্রকার হেয়ালি না করে রাফ সরাসরি বলে, আমি রুহিকে বিয়ে করতে চাই। রাফের মুখে এমন কথা শুনে 3 জনেই ভীষণ অবাক। চোখ মুখ দেখে মনে হচ্ছে শকড হয়েছে বোধহয়। নিজেকে দেখেছো আর রুহিকে দেখেছো, নিজেকে বানিয়েছো তা হাতির মতো। 17 বছরের ওইটুকুনি মেয়েকে বিয়ে করতে চাও, লজ্জা করছে না? আব্দুর রহমানের কথা শুনে রাগ উঠে যায় রাফের, তবুও যথাসম্ভব নিজেকে শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনাকে বলেছি কিছু? রুহি আপনার মেয়ে? যার মেয়ে তাকে বলেছি আমি, আপনাকে নয়। মাঝখানে নাক গলাচ্ছেন কেন আপনি? অন্যের কথায় বা হাত না ঢোকালে ভালো লাগে না নাকি? ছেলের মুখে এমন কথা শুনে তেতে ওঠেন আব্দুর রহমান। আব্দুর রউফ তাকে থামিয়ে দিয়ে বলেন, রহমান, চুপ করো তুমি। ওকে রাগাচ্ছ কেন? ঠান্ডা মাথায় কথা বলা যায় তো নাকি? ওর কথার ধরন দেখেছেন আপনি? আমি ওকে হাতির সাথে তুলনা করলে কেন? হাতির মতো তো শরীর বানিয়েছে। রুহি ওর অর্ধেক হবে। ও কোন আক্কেলে রুহিকে বিয়ে করতে চায়? ছেলের সাথে কথা না বাড়িয়ে পুনরায় নাতির দিকে তাকান আব্দুর রউফ। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কোনো রকম ভনিতা না করে শান্ত স্বরে বলে, ওকে আমার ভালো লেগেছে, মনে ধরেছে, ভালোবেসে ফেলেছে। ওকে কিছু না বলে ডিরেক্ট তোমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসছে। ওকে আমি বিয়ে করব। তোমাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেক। জানি। রুহি এখনো অনেক ছোট, সবে 17 বছরের। তো কি হয়েছে, কোনোদিন বড় হবে না নাকি? খেকিয়ে ওঠেন আব্দুর রহমান। বড় হোক আর যাই হোক, তোমার মতন ছেলের সাথে কোনোদিন রুহির বিয়ে দেব না। রাফ এবার আর রাগ সামলাতে পারে না। আপনি বিয়ে দেওয়ার না দেওয়ারকে, আমি রুহিকে বিয়ে করব। পারলে আপনি আটকে দেখান আমাকে। অবস্থা বেগতিক দেখে আবদুল্লাহ আর রিফাত বড় ভাইয়ের দিকে মুখ এগিয়ে আস্তে আস্তে বলেন, ভাইয়া কি করছো তুমি? ওকে খেপাচ্ছ কেন? আমি কথা বলছি, তুমি চুপ থাকো। তারপর রাফের দিকে তাকিয়ে বলেন,
তোমার আর রুহির বয়সের পার্থক্যটা দেখো রাফ। আর রুহি তোমার সাথে। রুহি আমার সাথে কি? রুহি আমার সাথে ভালো থাকবে না? ওকে ভালো রাখতে পারবো না আমি? ওকে ভালো রাখার, সুখে রাখার অ্যাবিলিটি আমার নেই? কোনো কিছুর কমতি আছে আমার? টাকা পয়সা, গাড়ি বাড়ির? নাকি আমি ওর অযোগ্য? তোমাদের 3 বাপ ছেলে যে টাকা পয়সা আছে তার ডবলের থেকেও বেশি আছে আমার। রুহিকে রানী বানিয়ে রাখবো আমি। আমি এরকম কিছু বলতে চাইনি। তো কি বলতে চাইছ? রুহি এখনো অনেক ছোট, কলেজের গণ্ডি পেরোয়নি এখনো, বিয়ের বয়স হয়নি। এখন বিয়ে হলে ওর পড়াশোনাও ক্ষতি হবে। এমনিতে পড়াশোনা করতে চায় না, এখন বিয়ে হলে আরও করবে না। আরও কয়েক বছর যাক, তারপর না হয়। বাকি কথা শেষ করতে দেয় না রাফ, থামিয়ে দিয়ে বলে, কত বছর? অন্তত 3টা বছর। 3 বছর পর যে ওকে আমার সাথে বিয়ে দেবে তার কি গ্যারান্টি আছে? 3 বছরের আগে রুহিকে বিয়েই দেব না। এখন তাহলে এঙ্গেজমেন্ট করে রাখো। আমি এখন রুহিকে জানাতে চাইছি না। তো কখন জানাবে? বিয়ের সময়। কথা দিতে হবে আমাকে। কি? আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে রুহির বিয়ে দেবে না। 3 বছর পর আমি ফিরবো, তখন রুহির বিয়ে হবে আমার সাথে। কথা দাও তোমরা। আব্দুল্লাহ আর রিফাত বাপ ভাইয়ের মুখের দিকে তাকান। কি করবেন এখন? তিনজনের দিকে তাকিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে রাফ। আব্দুর রহমান বলেন, ঠিক আছে, 3 বছর পর তোমাদের বিয়ে হবে, কিন্তু এর মধ্যে তুমি রুহিকে কিছু বলতে পারবে না। সময় হলে আমরা বলবো। রাফ চাচার দিকে তাকায়। 3 বছর পর তোমাদের বিয়ে হবে? দাদার দিকে তাকালেই তিনি কিছু বলেন না। একটু পর আব্দুর রফ বলেন, তুমি আর কতদিন আছো রাপ? সামনের সোমবার ফ্লাইট। রাফ বাবার কথায় ভরসা না পেলেও চাচার কথায় ভরসা পায়। 3 বছর কোনো ব্যাপার হলো না, চোখের পলকেই পেরিয়ে যাবে 3 বছর। রাফ নিজের রুমে ফিরে আসে। তারপর সুইজারল্যান্ডে ফিরে গিয়েছিল, সাথে নিয়ে গিয়েছিল রুহির সাথে কাটানো সুন্দর কিছু স্মৃতি। রাহাকে নিয়ে ঘুরতে বেরোলে রুহিকে সাথে নিয়ে যেত। রুহি ওর সাথে খুব একটা কথা বলতো না, রাফও বলতো না কিছু। 2 দিন আগে ফেসবুক স্ক্রল করছিল রাফ। ওর ফ্রেন্ড লিস্টে রাজ আছে, তবে রাজ জানে না রাফ ওর ফ্রেন্ড লিস্টে অ্যাড রয়েছে। রাজের একটা পোস্টে দেখে জানতে পারে রুহির বিয়ে, আর তখন ওর পুরো মাথা আওলা হয়ে যায়। বুঝতে পারে ওর বাপ চাচা ওর সাথে মির্জাফরগিরি করেছে, কথা দিয়ে কথার খেলাফ করেছে। সেদিন মিথ্যা বলেছিল ওকে শান্ত রাখার জন্য। কল করে ছোট বোনের কাছে। রাহা ওর হাজবেন্ডের সাথে যুক্তরাজ্যে সেটেলড হয়ে গেছে। রাফ বাংলাদেশে থেকে ফিরে আসার 2 মাস পর রাহার বিয়ে হয়েছে। রাহা বড় ভাইকে অনেক রিকোয়েস্ট করেছিল ওর বিয়েতে আসার জন্য, কিন্তু রাফ আসেনি। বাড়ি থেকে কেউ রাফকে একটা বারও আসতে বলেনি, তাই রাফও আর আসেনি। তবে রাহা যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে গিয়েছিল বোনের কাছে। বাবা মায়ের উপর রাগ করে রুহির বিয়েতে আসেনি রাহা। বাড়ির সবাই রিকোয়েস্ট করেও ওকে নিয়ে আসতে পারেনি। বোনের সাথে কথা বলে জানতে পারে এই বিয়ের সব আয়োজন ওর বাবা আব্দুর রহমান করেছেন। পাত্র তিনি নিজেই খুঁজে বের করেছেন। বিয়েতে কেউ রাজি না হলেও সবাইকে রাজি করিয়েছেন তিনি। রাহা এইসব কিছু রুহির কাছ থেকেই জেনেছে। রাহা নিজেও জানে না রাফ রুহিকে ভালোবাসে। রাফ বোনের সাথে কথা শেষ করে ওখানকার সব কিছু ওর পার্টনার আর পিএকে বুঝিয়ে দায়িত্ব দিয়ে বিয়ের আগের দিন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় রিঙ্কু আর পিঙ্কুকে নিয়ে। কতদিন পর ফিরবে জানা নেই। 2 দিন আগেই রওনা দিতে চেয়েছিল, তবে ফ্লাইটের টিকিট পায়নি, তাই একদিন দেরি করতে হয়েছে। আর বাংলাদেশে এসে বাড়িতে পৌঁছতে বিয়ের আগ মুহূর্তে এসে পৌঁছেছিল। আর একটু দেরি হলেই সর্বনাশ হয়ে যেত, কিন্তু তাতেও ওর কিছু যায় আসতো না। ছেলেকে খুন করে তবেই ক্ষান্ত হতো। কার্ড দুটোর মধ্যে একটা গতবার এসে কিনেছিল, আর অন্যটা ওর সঙ্গীদের দিয়ে কিনিয়েছিল তাদের জন্য। তাদের সাথেও ওর পরিচয় হয়েছিল গত বছর। ওরাই বন্দুক টন্দুক জোগাড় করে রেখেছে। রাত বেশ গভীর হয়েছে। কার ছুটে চলেছে সাই করে, আর রাস্তা পুরোপুরি ফাঁকা। লোকেশন দেখে পিঙ্কু কার এগিয়ে নিয়ে যাচ্ছে। জ্ঞানহীন রুহির গালে ছোট ছোট কয়েকটা চুমু খাই। বাসর করতে পারবে কি না কে জানে, অন্তত চুমু তো খেয়ে নিক। বাসর রাতটা তো একেবারে মাটি করা যায় না।
রুহি যদি কোনো ঝামেলা করে তাহলে ওকে যেন রুহি যদি কোনো ঝামেলা করে তবে তাকে যেন খুব সহজেই সামলাতে পারে, সেজন্য রুমালের মধ্যে ক্লোরোফর্ম নিয়ে এসেছিল আগেই। ঝামেলা ওর একদম পছন্দ নয়। রুহিকে নিয়ে আসার সময় যখন রুহি শক্ত করে দাঁড়ায় তখন বুঝতে পারে ওকে নিয়ে যেতে কাঠখড় পোড়াতে হবে। শক্তি অপচয় করতে চায়নি রাফ, তাই তো কাজটা সহজ করে নিয়েছিল। মুখের উপর খানিক পানি ছিটা পড়তেই আস্তে আস্তে পিটপিট করে চোখ মেলে তাকায় রুহি। চোখের সামনে সব ঝাপসা দেখছে, মস্তিষ্কের ভিতর কেমন করছে। দু চোখ খিচে বন্ধ করে নেয়, আবার পুরুষালী গম্ভীর গলার স্বর ভেসে আসে। রুহি, আয় রুহি, ঠিক আছিস? ফট করে চোখ মেলে তাকায় রুহি। চোখের সামনে স্পষ্ট হয় রাফের মুখশ্রী। কিঞ্চিত লম্বা চুলগুলো কপালে চোখ ঢেকে ফেলেছে প্রায়। চাপ দাড়িগুলো ভেজা, মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটা, চুলগুলো ভেজা ভেজা। পূর্বের ঘটনা স্মরণ হতেই ভয়ের শোয়া থেকে লাফিয়ে উঠে সরে যায় রুহি। আশেপাশে নজর বোলায়, কোথায় আছে ও? এটা কোন জায়গা? ওকে কোথায় ধরে নিয়ে আসলো? কপালে ভ্রু কুঁচকে রুহির দিকে তাকিয়ে আছে রাফ। অমন করছিস কেন? আমাকে এখানে নিয়ে এসেছো কেন তুমি? আমি বাড়িতে যাব, আম্মুর কাছে যাব আমি। বলেই হু হু করে কেঁদে ওঠে। রাফ ওর দিকে এগিয়ে যেতে নিলেই ভয়ে আতঙ্কে দেয়ালের সাথে চিপকে যায়। হাত দিয়ে চোখ মুখ ঢেকে কান্না করতে করতে বলে, মারবে না আমায়, এখনই মরতে চাই না আমি। মারবো না। না না, তুমি মারবে, তোমার কাছে বন্দুক আছে। রাফ দুই হাত উঁচু করে দেখিয়ে বলে। এই দেখ, আমার কাছে কোনো বন্দুক নেই। হাত সরিয়ে রাফের দিকে তাকায় রুহি। রাফের দুই হাত খালি, কোনো বন্দুক নেই তাতে। ভালো করে তাকাই, বলিষ্ঠ গড়নের রাফ উদাম গায়ে রয়েছে। উজ্জ্বল ফর্সার শরীর চকচক করছে। পরনে ধূসর রঙের 3/4 প্যান্ট। পুরুষদের হাতে পায়ে যেমন ঘন কালো লোম থাকে তার ছিটে ফোটাও নেই রাফের। মেয়েদের মতন হালকা সোনালি ছোট ছোট লোম। রাফকে আলগোড়া স্ক্যান করে দৃষ্টি সরিয়ে নেয় রুহি। এদিকে আয়। আমি বাড়িতে যাব। আম্মুর কাছে যাব, বাড়িতে যাব, এসব কি? বিয়ে হয়ে গেছে, এখন থেকে আমার সাথে থাকবি সারা জীবন। এই লোকের সাথে জীবনেও থাকবে না রুহি। একে দেখলেই তো কেমন ভয় ভয় করে, সব সময় কেমন গম্ভীর স্বরে কথা বলে, তাকাই কিভাবে যেন চোখ দিয়ে খুন করে ফেলবে। রাগ উঠলে কেমন করে। লম্বা চুল, দাড়ি আর গম্ভীর চেহারা দেখেই তো রুহির রুহ কেঁপে ওঠে। গত বছর রাফ যখন বাড়িতে এসেছিল তখন রাফের আচরণ, গম্ভীর স্বর, তীক্ষ্ণ চোখের দৃষ্টি আর কম কথা বলা, এসব দেখেই ওর প্রতি ভীতি কাজ শুরু হয়েছিল রুহির। তাই তো রাফকে দেখলেই সেখান থেকে চলে যেত। আর আজকে রাফ যেভাবে ওর মাথায় বন্দুকের নল ঠেকিয়ে রেখেছিল আর যেভাবে কথা বলছিল, হুমকি দিচ্ছিল, তাতে সেই ভীতি ভয় কয়েকশো গুণ বেড়ে গেছে। এদিকে আসতে বলেছি আমি। আসে না রুহি, আগের জায়গায় গুটিসুটি মেরে বসে রইল। আসবি না? বাড়ি যাব। এটা কি বাড়ি না, জঙ্গলে রয়েছিস? আমাদের বাড়িতে যাব। মেজাজ কিছুতেই আর ঠান্ডা রাখা সম্ভব নয়। মিষ্টি মিষ্টি কথাই কাজ হবে না। রাগ তরতর করে বাড়ছে। বেডের পাশে রাখা ক্যাবিনেটের ভিতর থেকে বন্দুকটা বের করে, রুহির দিকে তাক করে ধরে বলে, ওখান থেকে নামবি নাকি শ্যুট করে দেব? মেজাজ কিন্তু এমনিতেই গরম হয়ে আছে। নাম বলছে এখান থেকে। শেষের বাক্যগুলো জোরে ধমক দিয়ে বলে। রুহির কান্না বাড়ে, তবে বেড থেকে নেমে আসে। রাফের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কাঁপছে আর কাঁদছে। এইটুকু সময়ের মধ্যেই কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এসব ভারী লেহেঙ্গা চেঞ্জ করে ফ্রেশ হয়ে হালকা ড্রেস পরে নে। চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় ধমক দিয়ে বলে। কি হলো? কেঁপে ওঠে রুহি, কাঁদতে কাঁদতে বলে, ড্রেস কোথায় পাবো? রাফ এগিয়ে যায়। ওকে এগিয়ে আসতে দেখে দ্রুত সরে যায় রুহি। রুহির পিছন থেকে দুটো সুটকেস এনে সামনে রাখে, তারপর খুলে দেখায় দুটোই মেয়েদের ড্রেস আর কসমেটিক্স দিয়ে ভর্তি বড় বড় সুটকেস দুটো। দুটোর মধ্যেই তোর প্রয়োজনীয় সব কিছু আছে। ওই যা, ওদিকে ওয়াশরুম, এখন ফ্রেশ হয়ে আয়, যা। দ্রুত সুটকেসের কাছে এসে যা পায় হাতের কাছে তাই তুলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমের ভিতরে এসে ড্রেসগুলো রেখে লেহেঙ্গা পরেই ফ্লোরে বসে পড়ে দুই পা ছড়িয়ে।
হু হু করে কাঁদতে শুরু করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এখানে রাফের সাথে থাকলে রাফ ওকে ভয় দেখিয়ে দেখিয়ে মেরে ফেলবে। কি জোরে জোরে ধমক দেয়! ওর তো আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার ধমক খেয়ে। বাহির থেকে রুহির কান্নার শব্দ শুনতে পায় রাফ। ডোরের কাছে এগিয়ে এসে বলে, এই মির্জাফরের বাচ্চা, কাঁদছিস কেন? কান্না বন্ধ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হ, নয়তো তোর খবর আছে। বসা থেকে উঠে দাঁড়ায় রুহি। জীবনে কী পাপ করেছিল যে ওর সাথে এমন হলো? আব্দুর রহমান সবসময় বলতেন রাফ বদরাগী, বদমেজাজি, একরোখা জেদি ছেলে, কারো ধার ধারে না, নিজের মর্জি অনুযায়ী চলে সব সময়। শাওরের নিচে দাঁড়িয়ে থেকেই কেঁদে ওঠে আবারও। শান্তিনীরের সবাই অশান্ত মন নিয়ে বসে আছে ড্রয়িং রুমে। ভোর 4টা বেজে গেছে, কেউ ঘুমোয়নি এখনও। থেকে থেকে ডুকরে কেঁদে উঠছে নয়নতারা। তার মেয়েটাকে কোথায় নিয়ে গেল রাফ? মেয়েটাকে অজ্ঞান করে নিয়ে গেল। এখন কেমন আছে তার আদরের মেয়েটা? জ্ঞান ফিরেছে? মুখ দিয়ে যা আসছে রাগের চোটে তাই বলে গালিগালাজ করছে রাফকে আব্দুর রহমান। উনি থানায় যেতে নিয়েছিলেন রাফের নামে কিডন্যাপিংয়ের মামলা দায়ের করার জন্য। আবদুল্লাহ আর রিফাতের জন্য যেতে পারেননি। ইরফাতের পরিবারের কাছে ক্ষমা চেয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন তিনি। সকল গেস্ট চলে গেছে। শান্তিনীরে এখন নিকটাত্মীয় ছাড়া কেউ নেই। আব্দুর রহমান শ্রী মল্লিকা মল্লির দিকে তাকান। ওই শুয়োরের বাচ্চাকে বলেছে রুহি বিয়ের কথা। পুত্র প্রেমে তুমিই বলেছ নিশ্চয়। খোদার কসম, আমি রাবকে কিছুই বলিনি। আমি জানিও না রাবকে কে বলেছে বিয়ের কথা। গত 15 দিন ধরে রাফের সাথে কথা হয়নি আমার। তুমি নিষেধ করার পর আমি ওকে বলিনি। আব্বা, আপনি নিশ্চয়ই বলেছেন। ছেলেকে গালি দিতে গিয়ে নিজেকে কেন গালি দিচ্ছ পুত্র? তোমার সুপুত্রকে আমি কিছু বলিনি। তোমার স্ত্রী কথা শোনার পর আমি রাফের সাথে কথাই বলিনি। আর তোমার পুত্র শুধু লম্বা আর বড়সড় নয়, তোমার পুত্রের হাত, পা, নাক, কান, চোখ সব লম্বা। সে নিজে থেকে সব জেনে গেছে কোনোভাবে। তাই মিথ্যে দোষারোপ করা বন্ধ করো। চালাক, চতুর শুধু তুমি একা নয়। তুমি রাফের পিতা হলো বুদ্ধিক দিয়ে রাফ তোমার পিতা, সেটা তুমি মানো আর নাই মানো, এটাই সত্যি। কত বুদ্ধি করেছিলে রাফের সাথে রুহির বিয়ে দিবে না বলে, কিন্তু শেষমেশ কি হলো? রাফের কাছ থেকে রুহিকে আলাদা করতে পেরেছ? তোমার নাকে ডগা দিয়ে তো নিয়ে চলে গেল। শুধু শুধু ছেলেটাকে খেপালে। এরকম কিছু না করলে রুহির সাথে এমন কিছু হতো না। এতগুলো মানুষের সামনে ছোট হতো না। সবাই কত কিছু বলে, শুনেছ সেসব? আমার ছোট বোনটা কত ভয় পেয়েছে। রাফের সাথে স্বাভাবিকভাবে বিয়েটা হলে অল্প দিনের হলো রুহি আমাদের সাথে থাকতে পারত। দূরে থাকলে ফোনে কথা বলতে পারত, কোথায় আছে, কেমন আছে জানা থাকতো। কিন্তু এখন রাফ ওকে কোথায় নিয়ে গেল কে জানে। জীবনে ওদের দুজনের দেখা পাওয়া যাবে কি না জানা নেই। সব হয়েছে তোমার জন্য। নিজের ছেলের সাথে কিসের শত্রুতা তোমার? ছোটবেলার থেকে ছেলেটাকে মেরে ধরে আধমরা করে রাখতে। বড় হওয়ার পরও বাদ যায়নি সেসব। 16 বছর বয়সে বাড়ি ছাড়া করলে, 18 বছর বয়সে নিজে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে গেল। দীর্ঘ 11-12 বছর দেশে ফিরল না, ফ্যামিলির উপরে অভিমান করে। তাও যা বুঝিয়ে সুঝিয়ে ইমোশনাল কথা বলে সেটাকে দেশে আসতে বাধ্য করা হলো। এখনও তোমার আচরণ সেই আগের মতোই। এতগুলো বছর পর ছেলেকে দেখেও তোমার মন গলেনি, উল্টো দাও দাও করে জ্বলে উঠেছে। ছেলেটা যখন কাউকে পছন্দ করলো, ভালোবাসলো, বিয়ে করার ইচ্ছে পোষণ করলো, এখানেও তোমার আপত্তি বাধা। ছেলেটাকে তুমি কোনোদিন ভালো থাকতে দিবে না, খুশি থাকতে দিবে না। ওকে কোনোদিন ওর পছন্দের কিছু তুমি দাওনি, উল্টো বরাবর তার পছন্দের জিনিস তুমি কেড়ে নিয়েছ।
এতে বোধহয় তুমি পৈশাচিক আনন্দ পাও। বাবার কথাগুলো শোনার পর কিছু বললেন না আব্দুর রহমান, কিন্তু তার ভিতরে দাউ দাউ করে আগুন ঠিকই জ্বলছে। তিনি রুহিকে খুঁজে বের করবেন আর রাফের কাছ থেকেও নিয়ে আসবেন। এরই মধ্যে রাজ বলে ওঠে, রাহা বলেনি তো ভাইয়াকে? আব্দুর রহমান তো এটা ভাবেননি। রাহা বলতে পারে, কারণ রাফ রেগুলার রাহার সাথে যোগাযোগ রাখে। রাহাল ফোনে কল করো। রাজ রাহার ফোনে কল করে, বেশ কয়েকবার রিং হয়ে কেটে যায়। রিসিভ হতেই রাজ আব্দুর রহমানের দিকে ফোন এগিয়ে দেয়। হ্যাঁ ভাইয়া বলো। রাজ রাজ না আমি। হ্যাঁ বলো। ওই জানোয়ারকে কি বলেছিস তুই? জানোয়ার কথা বলতে পারে নাকি, নাকি কথা বুঝতে পারে? জানোয়ারকে কি বলবো আমি? তোর ভাই জানোয়ারের কথা বলছি আমি। ভাইয়া আবার কি করলো তোমাকে? কি বলবো আমি? রুহির বিয়ের কথা তুই ওকে বলেছিস? কেন, কি হয়েছে? ওই জানোয়ারের রাতে বাড়ি এসে ইফাতকে মেরে রুহির মাথায় বন্দুকের নল ঠেকিয়ে বিয়ে করে নিয়ে চলে গেছে। রাহার হাত থেকে ফোন নিচে পড়ে যায়। তাড়াহুড়ো করে কুড়িয়ে নিয়ে বলে, কি বলছো এসব তুমি? যা শুনেছিস তাই বলছি। তুই রুহির বিয়ের কথা ওকে বলেছিস? না, আমি তো কিছু বলিনি। ভাইয়ের সাথে কয়েকদিন ধরে কথাও হয় না, কল দিলে রিসিভও করে না। তুই কিছু বলিসনি ওকে? না। আচ্ছা রাখছি। বলেই মুখের উপর ফোন রেখে দেয়। কেউ যদি কিছু না বলে তাহলে রাফ জানলো কিভাবে? কে বলল ওকে? রাফ কি এই বাড়ির সকলের পিছনে স্পাই লাগিয়ে রেখেছিল নাকি? এমন কিছুই হবে হয়তো। ওনার বাবা আব্দুল রউফ ঠিকই বলেছেন, এই ছেলে বুদ্ধির দিক দিয়ে ওনার থেকেও অনেক এগিয়ে। বেশ অনেকটা সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রুহি। রুহির মুখের দিকে তাকায় রাফ। শাওয়ার নেওয়ার কারণে স্নিগ্ধ লাগছে। মুখে কোনো প্রসাধনী সামগ্রী নেই, একদম ফ্রেশ। এগিয়ে আসে রাফ। রুহি একটু পিছিয়ে যায়। রাফ এগিয়ে আসায় বুকের ভিতর শব্দ হচ্ছে জোরে জোরে। সারা শরীর আবারও কাঁপছে। রাফ একটু এগিয়ে রুহিকে টেনে আনে নিজের কাছে। রাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সাহস হচ্ছে না রুহির, ছোঁয়ার সাহসও হচ্ছে না। কাঁপতে কাঁপতেই দাঁড়িয়ে রইল সেখানে। রাফ রুহির মুখ তুলে ধরে সম্মুখে। রুহি রাফের গম্ভীর চোখ মুখ দেখেই মুখ নামিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। দৃষ্টি লোকানোর জন্য এদিক সেদিক তাকায়। কান্না করার কারণে রুহির চোখ মুখ লাল লাল হয়ে গেছে, মুখ ফুলেও গেছে। কাঁদছো কেন? এত সুন্দর আর মিষ্টি স্বরে বলে যে রুহি না চাইতেও রাফের মুখের দিকে তাকায়। রাফ এত সুন্দর আর মিষ্টি স্বরে কথা বলতে পারে, এর মুখ দিয়ে তো সব সময় আগুন আর বোমা বের হয়। এত মিষ্টি করে কিভাবে বললো? রাফ আগের মতো করেই বলে, কাঁদছো কেন ওয়াশরুমের ভেতর বসে? ভয় করছে, ভালো লাগছে না, আম্মুর কাছে যাব আমি। আমাকে বাড়ি রেখে আসো তুমি। রাফ মিষ্টির স্বর ভুলে ধমক দিয়ে বলে, মারবো ঠাটি এক চর। শুধু ম্যা ম্যা ম্যা, এত ম্যামে কিসের? হ্যাঁ বলেছি না এখন থেকে আমার সাথে থাকতে হবে, আর জীবনে ওই বাড়িতে ফিরতে পারবি না। কবুল বলার সাথে সাথে তুই আমার সম্পত্তি। আজকে থেকে আমি যতদিন জীবিত আছি ততদিন তুই আমার সাথেই থাকবি। আমি মরে যাওয়ার পর যা খুশি করবি, যেখানে ইচ্ছে যাবি, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় ভুলেও আমাকে ছেড়ে যাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাববি না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর শুরুটা শেষ গন্তব্য রিহান আদান রাফ। একে তো ধমক দিয়েছে, তার উপর এত জোরে জোরে কথাগুলো বলেছে, ভয়ে রুহি ভ্যা ভ্যা করে কেঁদে দিয়েছে। রাত থেকে এতবার ধমক দিয়েছে যে এতগুলো ধমক রুহি ওর এই 19 বছরের জীবনে আগে শোনেনি। ভয়ে রাফের কাছ থেকে দূরে সরে গেছে কয়েক হাত। রাফ রুহির দিকে তাকায় রেগে। রুহি একবার ওর মুখের দিকে তাকাচ্ছে, আবার অন্যদিকে তাকিয়ে কাঁদছে। রাফের রাগী চোখ মুখ দেখে আরও জোরে কেঁদে ওঠে। এত ভয় দেখায় কেন বদলোকটা? রাগী রাগী বড় বড় চোখ দুটো দেখলেই তো রুহির রুহু কেঁপে ওঠে। রাফ পুনরায় ধমক দিয়ে বলে, কান্না বন্ধ করবি নাকি মুখ সেলাই করবো? বন্ধ কর কান্না। দুই হাতে মুখ চেপে ধরে কান্না বন্ধ করার চেষ্টা করে রুহি, কিন্তু এভাবে কি কান্না বন্ধ হয়? কয়েক সেকেন্ড চুপ করে থাকলেও আবার কেঁদে ওঠে আগের চেয়েও জোরে। রাফ দুই হাতে কান চেপে ধরে বলে, বাচ্চাদের মতো ভ্যাবে করে কাঁদছিস কান্নে পোকাগুলো মারার জন্য? বন্ধ করতে করে মরা কান্না। কান্না একটু বাঁচিয়ে রাখ, একদিনে শেষ করে ফেলবি দেখাচ্ছে।
আমি যেদিন মরে যাব সেদিন এইভাবে কাঁদিস, তাহলে একটু ভালো লাগবে আমার। আমার মৃত্যুতে আমার বউ কাঁদছে দেখেও শান্তি। এখন বন্ধ কর। রাফের কথাগুলো শুনে রুহির কান্না কমে আসে, তবুও হেঁচকি তুলে কাঁদছে। রাফ আলমারি থেকে অ্যাশ কালার একটা টি শার্ট বের করে গায়ে জড়ায়। রুহি আগের মতোই দাঁড়িয়ে হেঁচকি তুলছে, কষ্টে ওর বুক ফেটে যাচ্ছে। রাফ পুনরায় রুহির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, বেডে গিয়ে শুয়ে পড়। রুহি দ্রুত বেড থেকে উঠে পড়ে, কিন্তু ওর ঘুম পাচ্ছে না এখন। রাফ লাইট অফ করে নিজেও শুয়ে পড়ে বেডে। এদিকে আয়। রুহি আগায় না, ভয় হচ্ছে ওর। আজকে বিয়ে হয়েছে ওদের, হিসেব অনুযায়ী আজকে ওদের বাসর রাত। আর বাসর রাতে স্বামী স্ত্রীর মধ্যে কি হয় জানে রুহি। ওকে ওর বিবাহিত এক বান্ধবী বলেছে। বান্ধবী ফ্যামিলির অমতে বিয়ে করেছিল কয়েক মাস আগেই। কলেজে আসে নিয়মিত। রুহির বিয়ে ঠিক হবার পর সেই সব কিছু বলেছে ওকে। আর এসব বিষয়ে জানার বা শোনার আগ্রহ সকলেরই কম বেশি থাকে। ইবলিশ শয়তান তো সবসময় চেষ্টা করে এসব বিষয়ে মানুষকে আকৃষ্ট করার। সেভাবেই রুহিও সব জেনে গেছে। যদিও রুহি এখন ছোট নয়, 18 পেরিয়ে 19-এ পা দিয়েছে। রুহি এখন অ্যাডাল্ট মেয়ে। এসব কিছুতে ওরও ধারণা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া দেখে দেখে আর বান্ধবীদের কাছে শুনে শুনে। ভালোভাবে কিছু বললে বুঝতে পারিস না? এদিকে আয়। থরথর করে কাঁপতে কাঁপতেই একটু এগিয়ে আসে রুহি। বাকিটা রাফ নিজেই টেনে আনে বুকের মাঝে। ঘুম পেয়েছে, মাথা ফেরে যাচ্ছে। তোর জন্য আর তোর মির্জাফর বাপ চাচার জন্য 3 রাত ধরে ঘুমোতে পারিনি আমি। চুপচাপ নিচে ঘুমা, শুধু আমাকে ঘুমাতে দে। একটা টু শব্দ করবি না। 4 হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে নিশ্চুপ হয়ে যায় রাফ। প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছে, না ঘুমোলেই নয়। শক্তপোক্ত রাফের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে রুহির জান যায় যায় অবস্থা। এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে, নড়াচড়া করার কোনো বই রাখেনি। তার উপর আজ প্রথম কোনো পুরুষের এত কাছে রুহি। বুকের ভিতর অস্বাভাবিক শব্দ হচ্ছে, হার্টবিট বেড়ে গেছে কয়েক গুণ। শ্বাস আটকে রইল কিছু সময়, কিন্তু কতক্ষণ? শ্বাস ছেড়ে আবারও শ্বাস টেনে নেয়। রাফের গায়ের পুরুষালী ঘ্রাণ শ্বাসের সাথে রুহির ভিতরে প্রবেশ করে। চোখ বন্ধ করে শ্বাস আটকে রইল আবারও। রাফের বুকের ভিতর থেকে ধুক ধুক শব্দ ভেসে আসছে। বুকে কান পেতে হার্টবিটের শব্দ শুনতে থাকে। মনে হচ্ছে ছন্দের তালে তালে হার্টবিট করছে। দারুণ লাগলো শুনতে। এমন শব্দ এর আগে কখনো শোনেনি রুহি। হার্টবিট শোনার তালে রুহি ভুলেই গেছে কার বুকে লেপ্টে রয়েছে। এসি ঠান্ডা বাতাসে রাফের বুকের উষ্ণতা রুহির ভালো লাগছে, আরাম দিচ্ছে এই উষ্ণ বুক। চোখ বন্ধ রেখে হার্টবিট শুনতে শুনতেই ঘুমিয়ে যায় রাফের বুকে। খিদে খিদে অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায় রুহির। গতকাল বিয়ে চক করে সন্ধ্যার পর আর খাওয়া হয়নি। খিদে চোটে পেটের ভিতর গুড়গুড় শব্দ হচ্ছে এখন। নড়াচড়া করলে বুঝতে পারে শক্তপোক্ত কিছুর উপর শুয়ে আছে। ফট করে চোখ মেলে তাকাই, উপর হয়ে শুয়ে আছে। এভাবে তো রুহি খুব একটা ঘুমোয় না। মাথা উঁচু করতেই দেখতে পাই রাফের ঘুমন্ত চেহারা। রাফের মুখ দেখতেই লাফ দিয়ে দ্রুত সরে যেতে চায়, তবে পারে না। রাফের বাহুবন্ধনে তখনও আবদ্ধ। ভালোভাবে খেয়াল করে দেখে রাফের প্রশস্ত বুকের ওপর শুয়ে আছে সে। বুকের উপর উঠল কখন? নাকি রাফ নিজেই বুকের উপর তুলে নিয়েছে? ওর হার্টবিট আবারও বেড়ে যায়, বুকের ভিতর কাঁপছে। রাফের উপর থেকে সরতে পারলেই এখন জানে বাজে। বুকের উপর শুয়ে রাফের হাত পিঠের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কতক্ষণ চেষ্টা করার পর রাফের হাত সরিয়ে দেয়। ঘুমন্ত কোনো মানুষ এভাবে কাউকে ধরে রাখে নাকি? রাফের বুকের উপর থেকে নেমে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। রাফ গভীর ঘুমে থাকা অবস্থায় রুহি নড়াচড়া বুঝতে পারেনি। সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নেয় রুহি। রুমের চারপাশে নজর বোলায়। ড্রিম লাইটের আলোয় আবছা আলোকিত রুমটা। একটা জানালাও নেই রুমে, শুধু 2টা ডোর। দ্রুত বাইরে যাওয়ার ডোরের কাছে এগিয়ে যায়। বাইরে বের হবার জন্য ডোর খোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পরেও ডোর খুলতে সক্ষম হয় না। ডোর চাবি দিয়ে লক করা, আর চাবি বোধ হয় রাফের কাছে। ডোর খুলতে না পেরে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে প্রবেশ করে। এখান থেকে বের হবে কিভাবে?
ফ্রেশ হয়ে এসে রুমের বড় লাইট অন করে। রুমটা অনেক বেশি সুন্দর আর গোছানো। ইন্টেরিয়র ডিজাইনের কারণে আরও বেশি সুন্দর লাগছে। সব কিছুতেই নতুনের ছোঁয়া। আসবাবপত্রগুলো অনেক দামি বোধহয়। একটা বেড, আলমারি, ড্রেসিং টেবিল, ক্যাবিনেট, সেন্টার টেবিল, দুটো টুল আর সোফা। হাত মুখ মুছে আবারও এগিয়ে যায় ডোরের কাছে। টানাটানি করে খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। চাবি দিয়ে খুলতে হবে। দ্রুত বেডের পাশে এসে দাঁড়ায়। ক্যাবিনেট খোলার চেষ্টা করে দেখে লক করা। এটাও লক করে রেখে দিয়েছে। তাহলে চাবি কোথায় রেখেছে? চাবি রাফের বালিশের নিচে নাকি? থাকতে পারে, কিন্তু রুহির সাহস নেই ওখানে খোঁজার। খুঁজতে গিয়ে ধরা পড়লে খবর আছে। আলমারিতে রেখেছে কি? খুঁজে দেখতে সমস্যা কোথায়? দ্রুত আলমারির সামনে এসে দাঁড়ায়। আলমারি লক করা নেই। খুলতেই দেখতে পাই আলমারির ভিতর ছেলে মেয়ের ড্রেস দিয়ে ভর্তি। এগুলো নিশ্চয়ই রাফ আর ওর জন্যই। আলমারির ড্রয়ার খুলে দেখে সেখানেও চাবি নেই। ড্রেসগুলো উঁচু করে করে ভাজে ভাজে খুঁজে দেখে, কিন্তু চাবি পায় না। রুহির ইচ্ছে করছে নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে। রুম থেকে বের হওয়ার চাবি এখানে রাখলে খোলা রাখবে নাকি? ক্যাবিনেটের মতোই লক করে রাখবে। আবারও এসে রাফের পাশে দাঁড়ায়। রাফের হাত থেকে বাঁচতে হলে রিস্ক নিতেই হবে। কাঁপতে কাঁপতেই রাফের বালিশের নিচে হাত দেয়। যতটুকু পারে খুঁজে, কিন্তু পায় না। চাবি কোথায় রেখেছে বদলোকটা? নিশ্চয়ই প্যান্টের পকেটে, কিন্তু ওখানে খুঁজবো কিভাবে? হাত বাড়ায় প্যান্টের পকেটের দিকে। ঠকঠক করে কাঁপছে হাতটা, সাথে ওর পুরো শরীর। বুকের ভিতর অস্বাভাবিকভাবেই কাঁপছে আর শব্দ হচ্ছে। শ্বাস আটকে রেখে পকেটের ভিতর আঙুলের ডগা দিতেই নড়ে চড়ে ওঠে রাফ। ভয়ে ছিটকে দূরে সরে যায় রুহি। একটুর জন্য ঠাস করে ফ্লোরে পড়েনি। পড়লে নিশ্চিত মাথা ফেটে যেত। জোর বাঁচায় বেঁচে গেছে রুহি। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি খাওয়ার জন্য সেন্টার টেবিলের কাছে এসে দাঁড়াই। ওয়াটার বোতল ভর্তি পানি। বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে অর্ধেক পানি খেয়ে নেয়। একটা বদমাইশ, জেগে থেকেও ভয় দেখায়, আবার ঘুমিয়ে থেকেও ভয় দেখায়। ভয় তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল আমার। বোতল রাখতে গিয়ে চোখ যায় পাশে পড়ে থাকা রুমালের দিকে। এই রুমালটা রাতে রাফের হাতে দেখেছিল। ওর মুখে চেপে ধরার পর থেকে ওর কিছু মনে নেই। কি আছে এই রুমালে? বোতল রেখে নিচ থেকে রুমালটা কুড়িয়ে নেয়। রুমাল থেকে সুন্দর মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নাকের কাছে এনে ঘ্রাণ টেনে নেয় ভিতরে। আহ, কি মিষ্টি ঘ্রাণ! মনে ভরে যাচ্ছে। দ্বিতীয়বার শ্বাস টেনে নিতেই মাথার ভিতর চক্কর দিয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে ফ্লোরে পড়ে যায়। জোরে কিছু শব্দ শুনে ধরপড়িয়ে শোয়া থেকে লাফিয়ে উঠে বসে রাফ। আতঙ্কিত হয়ে আশেপাশে নজর বোলায়। রুহি কোথায়? ডোর ভেঙে পালানোর চেষ্টা করছে নাকি? ডোরের দিকে তাকিয়ে দেখে ডোর তো লক করাই রয়েছে। কিসের শব্দ হলো তাহলে? রুহি কোথায় গেল? রুহি, রুহি! দুবার ডেকে বেড থেকে নামার জন্য উদ্যত হয়। ফ্লোরে চোখ যেতেই দেখে রুহি তো চিৎপটাং হয়ে ফ্লোরে পড়ে রয়েছে। আতঙ্কিত হয়ে বেড থেকে দ্রুত নেমে রুহির কাছে এসে হাঁটু মুড়ে বসে। রুহি, কি হয়েছে তোর? কথা বল। এই, কি হলো তোর? কথা বল রুহি, চোখ খোল। রুহির চোখ খোলে না। নিস্তেজ হয়ে পড়ে রয়েছে ফ্লোরে। ফ্লোরে ল্যাটা দিয়ে বসে রুহিকে টেনে বুকের সাথে ঠেস দিয়ে আধশোয়া করে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয়। গালে মৃদু চাপড় দিয়ে ডাকে কয়েকবার। ভয় পেয়ে যায় রাফ। কি হলো ও ছোট প্রাণ পাখিটার? হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ওয়াটার বোতল নিয়ে রুহির চোখে মুখে পানি ছেটা দেয়। হাতে পানি নিয়ে একটু একটু মাথায় দিয়ে দেয় আর ডাকে। বেশ কয়েক মিনিট পর নড়ে চড়ে ওঠে রুহি। দেহে প্রাণ ফিরে পায় রাফ। উপরের দিকে মুখ তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। রুহি, কি হয়েছে? মাথা ঘুরছে। পানি খাওয়ায় রুহিকে। বুকের মধ্যে চেপে ধরে চুপ করে রইল রাফ। দম বন্ধ হয়ে গিয়েছিল রুহির অবস্থা দেখে। রাফের বুকে মাথা ঠেকিয়ে রুহি অনুভব করে রাফের অস্বাভাবিকভাবে ছুটে চলার হৃদস্পন্দন। কেউ যখন অনেক বেশি ভয় পেয়ে যায় বা অনেক রাস্তা দৌড়ে আসে, তাহলে এমন হয়, যেমনটা রুহির হয়েছিল কিছুক্ষণ আগেই। কিন্তু রাফ এত ভয় পেয়েছে কেন? রাফ তো দৌড়ে আসেনি। আর ওর ভয় পাওয়ার বিন্দুমাত্র চান্স নেই, কারণ রাফ নিজেই সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়।
রুহি রাফের বুক থেকে মুখ তুলে ওর মুখের দিকে দেখার চেষ্টা করে। রাফ চোখ বন্ধ করে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে। ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে। ভাইয়া কি হয়েছে তোমার? রাফের দিক থেকে উত্তর আসে না। এখনও আগের মতোই চোখ বন্ধ করে চুপচাপ রয়েছে। রুহির কথাগুলো শুনতে পায়নি হয়তো, নড়াচড়া করে আবারও বলে। কি হয়েছে তোমার? চোখ মেলে রুহির মুখের দিকে তাকায় রাফ। শান্ত কণ্ঠে বলে। তোর কি হয়েছে? কত ভয় পেয়েছিলাম আমি। একটুর জন্য প্রাণ পাখিটা উড়াল দেয়নি। অজ্ঞান হলে কিভাবে? কি হয়েছে তোর? বড় কোনো রোগ আছে? রুহি দুদিকে মাথা নাড়ায়। ওই রুমাল কি? রুমালের ঘ্রাণ নিয়েছিলাম, তারপর মাথাটা চক্কর দিল, তারপর তারপর আর কিছুই মনে নেই। স্বস্তির শ্বাস ফেলে রাফ। ভয়ে তোর কলিজার পানি শুকিয়ে গিয়েছিল। একটু সময়ের মধ্যে কত কিছু ভেবে নিয়েছিল। রুহির কি হয়েছে? বড় কোনো রোগ হয়েছে হয়তো, আবারও কত কিছু। অথচ এই মেয়ে ক্লোরোফর্ম শুকে অজ্ঞান হয়ে গেছে। হাই কপাল! পাগল তুই? ওটা শুকতে গিয়েছিস কেন? কে বলেছে তোকে ওটা শুকতে? নিচেও মরবি, সেটা আমাকেও মারবি। আমি মরলে তুমি মরবে কেন? সেটা যদি বুঝতি তাহলে ট্যাং ট্যাং করতে করতে ওই টাকলার বাচ্চাকে বিয়ে করতে চাইতি না। ছাড়ো আমায়। বুকের ব্যথা কমিয়ে শান্ত করে তারপর বুক থেকে সরবে। রাফের গম্ভীর স্বর শুনে আর কিছু বলল না রুহি। মনে মনে বলে। রুমালটা নিজে না শুকিয়ে এই উগান্ডার গন্ডারটাকে শুকিয়ে দিলেই তো হতো। চাবিটা আরামে খুঁজে বের করে এখান থেকে পালিয়ে যেতে পারতাম। আম্মু ঠিকই বলে, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, গোবর দিয়ে ঠাসা মাথা। খাবার হাতে রুমে প্রবেশ করলো রাফ। রুহি বেডের উপর বসে আছে। খাবারের ট্রে বেডের উপর রেখে আবারও রুম থেকে বেরিয়ে যায় ডোর লক করে। একটু পরেই আবারও ফিরে আসে জগ ভর্তি পানি আর গ্লাস নিয়ে। টি টেবিলটা টেনে নিয়ে আসে। সেটার উপর জগ গ্লাস রেখে 2 পা ভাঁজ করে বেডে উঠে বসে। নিজের প্লেটে খাবার বেড়ে নেয় দুজনের জন্য। রাফ গতকাল দুপুরে শেষ খাবার খেয়েছিল। এখন খিদের চোটে পেটের ভিতর জ্বলছে। একটা প্লেট রুহির সামনে দিয়ে অন্যটা নিজের সামনে নেয়। খাওয়া শুরু কর। কোনো কথা না বলে খাওয়া শুরু করে রুহি। খিদের চোটে পেটের পোকারা যুদ্ধ শুরু করেছে। আস্তে আস্তে খা, গলে আজকে মরবি তো। রুহি একবার রাফের দিকে তাকিয়ে খাওয়া কন্টিনিউ করতে থাকে। কোথায় ভেবেছিল রাফ আবারও ঘুমিয়ে গেলে রুমালটা ওর মুখে চেপে ধরবে। তারপর রাফ অজ্ঞান হয়ে যাবে আর রুহি পালিয়ে যাবে এ বাড়ি থেকে। কিন্তু রাফ ওর চিন্তাভাবনায় বালতি ভর্তি পানি ঢেলে রুমালটা নিয়ে ফেলে দিয়ে এসেছে বাহিরে। খাওয়া শেষ করে দুজন। রাফ প্লেট বাটি গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়, বাইরে থেকে ডোর লক করে। রুহি বেড থেকে নেমে দাঁড়ায়। ডোরের কাছে এগিয়ে এসে ডোর খোলার চেষ্টা করে আবারও। গত দুবারের মতো এবারেও ব্যর্থ হয় রুহি। এখন সকাল না দুপুর নাকি রাত তাও বুঝতে পারছে না রুহি। রুমের ভিতরে একটা ঘড়িও নেই। বাড়িতে সবাই কি করছে? ওর জন্য কান্না করছে, ওকে খুঁজছে, নাকি চুপচাপ বসে আছে সবাই? ওর কথা কি কারো মনে পড়ছে না? ওর জন্য মন খারাপ হচ্ছে না কারোর? ওর তো সকলকেই মনে পড়ছে খুব। বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে। ইরফাদের কি হয়েছে? ইরফাদকে রুহিরও পছন্দ হয়নি তেমন। বড় আব্বুর কারণে বিয়েতে রাজি হয়েছিল বাধ্য হয়ে, নয়তো জীবনেও ওই ছেলেকে বিয়ে করতে রাজি হতো না। ভালো হয়েছে ওই ছেলের সাথে বিয়ে হয়নি, কিন্তু রাফকেও তো বিয়ে করতে চায়নি। কত স্বপ্ন ছিল প্রেম করে বিয়ে করবে, বাড়ির সবাইকে লুকিয়ে লুকিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে, বাদাম খাবে, আইসক্রিম খাবে, ফুচকা খাবে। কিন্তু বাড়ির সকলের ভয়ে এসব স্বপ্নই রয়ে গেল। প্রেম করা আর হলো না, বয়ফ্রেন্ডের সঙ্গে লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়াও হলো না, বাদাম খাওয়া হলো না, আইসক্রিম খেলো না, ওর প্রিয় ফুচকাও খাওয়া হলো না। কয়েকদিনের মধ্যে কি থেকে কি হয়ে গেল ওর জীবনে। সিঙ্গেল জীবন মিঙ্গেল হয়ে গেল। একজনের সাথে এনগেজমেন্ট হলো, বিয়ে হলো আরেকজনের সাথে। আহা জীবন! বেডের উপর বসে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। বিলাপ করে মাকে ডাকে, ভাইকে ডাকে, বাবাকেও ডাকে। রাফ রুমে ফিরে আসে অনেক সময় পর। এতক্ষণ ড্রয়িং রুমে রিঙ্কু আর পিঙ্কুর সাথে কথা বলছিল। রিঙ্কু আর পিঙ্কু রাফের বডিগার্ড, সবসময় রাফের সাথেই থাকে। বডিগার্ডের পাশাপাশি দুজনের ফ্রেন্ডও বটে। গতবার বাংলাদেশে আসার সময় দুজনকে নিয়ে আসেনি, তবে এবার নিয়ে এসেছে।
রাফ যতদিন বাংলাদেশে আছে ওরা দুজনও ততদিন থাকবে। রাফ সুইজারল্যান্ডে বায়োমেডিক্যাল রিসার্চার আর ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করে। নিজেই মেডিসিন নিয়ে গবেষণা করে, আবার তৈরিও করে। শেয়ারে মেডিসিন কোম্পানি আছে। পড়াশোনা শেষ করার পর প্রথমে অন্যের কোম্পানির হয়ে কাজ করত, কিন্তু টাকা হবার পর শেয়ার খুঁজে তার সাথে বিজনেসে যোগ দেয়। নিজের প্রখর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অল্প দিনেই কোম্পানি এগিয়ে নিয়ে গেছে অনেক দূর। 3 বছরে আয় করেছে মিলিয়ন মিলিয়ন ডলার। পিছনে ফিরে তাকাতে হয়নি আর। বেডের দিকে তাকিয়ে দেখে রুহি ঘুমিয়ে গেছে। বেডের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কিভাবে কি করতে চেয়েছিল আর কিভাবে কি হয়ে গেল। বেডের কাছে এগিয়ে যায়, বসে রুহি শিওরে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির মুখের দিকে। 1 বছর আগেই প্রথম দেখায় মুখ থুবড়ে পড়েছিল এই মেয়ের প্রেমে। সব যেন ছিল স্বপ্নের মতো। রাফের সাথে এমন কিছু হবে কল্পনাও করেনি। কত শত মেয়ে দেখেছে জীবনে, নিঃসন্দেহে তারা রুহির চেয়েও অনেক বেশি সুন্দরী ছিল। কই, তাদের দেখে তো কখনো অমন অনুভূতি হয়নি। মনে তো হয়নি ওই মেয়েটাকে জীবনসঙ্গী হিসেবে চাই। পছন্দ হয়নি তো, বারবার দেখতে ইচ্ছে করেনি তো তাদের। একদণ্ড না দেখলে পাগল পাগল উন্মাদ লাগেনি নিজেকে। কিন্তু রুহির জন্য এই সব কিছু হয়েছে। কেন হয়েছে? রুহি ওর জন্য তৈরি হয়েছে সেজন্য? ওর নাম বাপাজোর থেকে সৃষ্টি রুহি, সেজন্যই কি অমন লাগতো? রুহির কথা মনে হলেই ভালো লাগতো। মন খারাপ থাকলেও রুহির কথা ভাবলে মন ভালো হয়ে যেত। এই মেয়ের মধ্যে স্পেশাল কিছু তো অবশ্যই আছে। আছেই তো। এই মেয়েটা তো ওর শরীরের এক অংশ দিয়েই তৈরি, সেজন্যই এই মেয়ে একটু বেশি স্পেশাল। ছোটবেলায় যদি বুঝতে পারতো এই অনুভূতিগুলো, তাহলে জীবনেও রুহিকে ছেড়ে এতগুলো বছর এত দূরে থাকতো না। ওই বড় মির্জাফর যাই বলুক, যাই করুক, রাফ বাড়ি ছাড়তো না। রাতের খাবার খেয়ে নিয়েছে দুজন। রুহি বেডের উপর বসে আছে আর রাফ তাকিয়ে তাকিয়ে দেখছে বেডে বসে। খাবার নিয়ে আসার জন্য ছাড়া আর রুমের বাইরে বের হয় না রাফ। বসে বসে শুধু রুহিকেই দেখে যায়। কোনো পুরুষ মানুষ যদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে একটা মেয়ের জন্য সেটা কেমন অস্বস্তিকর সেটা কি রাফ বুঝতে পারে? এভাবে কেন তাকিয়ে থাকতে হবে? চোখের পলকটা তো ফেলতেই পারে। রুহিকে সরতেও দেয় না, নড়তেও দেয় না। দেখে দেখেই যেন চোখের তৃষ্ণা মেটাচ্ছে। এখন মনের তৃষ্ণা মেটানোর পালা। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে রাফ। স্বস্তির শ্বাস ফেলে রুহি। বাঁচল। দুপুরে এক দৃষ্টিতে তাকিয়েছিল বলে উল্টো ঘুরে বসেছিল সে। রাফ রেগে যেই ধমক দিয়েছিল, তারপর আর নড়াচড়া করা বা উল্টো ঘুরে বসার সাহস নেই। আবার এমন করলে দেখা গেল ধমক না দিয়ে শ্যুট করে দিল। বিশ্বাস নেই একে নিয়ে।